আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি দেশ জুড়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 জন্মবার্ষিকীও বিশেষ মর্যাদা সহকারে পালিত হবে। এসআইআর নিয়ে আলোচনা চলার মধ্যে নির্বাচন কমিশন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ সাংবাদিক বৈঠক ডেকেছে। বিজেপি বলেছে, রাজ্যে এসআইআর হবেই। এসআইআর এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম বাদ গেলে সিএ এর মাধ্যমে তা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ছট পুজোর তৃতীয় দিনে 36 ঘণ্টা নিরম্ব উপবাসের পর পুণ্যার্থীরা অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে গুজরাট আজ 3 উইকেটে 107 রান নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংসে খেলা শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন। বন্দে মাতরম যেমন প্রতিটি ভারতবাসীর মনে এক উদ্দীপনা জাগিয়ে তোলে, তেমনি 140 কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে। দেশবাসীকে তিনি বন্দে মাতরম 150 মাধ্যমে তাদের মতামত পাঠানোর আহ্বানও জানিয়েছেন। हमें वंदे मातरम के 150वें वर्ष को यादगार बनाना है। मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गौरवगान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें। आप मुझे अपने सुझाव वंदे मातरम 150 के साथ जरूर भेजिए। मुझे आपके सुझावों का इंतजार रहेगा। তিনি বলেন, আগামী 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে। সমগ্র দেশের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। গতকাল মন কি বাতের 127তম পর্বে তিনি বলেন, আধুনিক সময়ে সর্দার প্যাটেল জাতির জীবনে অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। তার সুমহান ব্যক্তিত্বের মধ্যে বহু গুণের প্রকাশ ঘটেছিল। मेरा आप सबसे आग्रह है, 31 अक्टूबर को सरदार साहब की जयंती देश भर में होने वाली रन फॉर यूनिटी में आप भी जरूर शामिल हो, और अकेले नहीं, सबको साथ लेकर के शामिल हो। एक प्रकार से युवा चेतना का ये अवसर बनना चाहिए। एकता की दौड़ एकता को मजबूती देगी। ये उस महान विभूति के प्रति हमारी सच्ची श्रद्धांजलि है, जिन्होंने भारत को एकता के सूत्र में पिरोया था। জিএসটি বাচত উৎসব এরপর স্থান পায় প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, জিএসটি হারে সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, আর এই উৎসবের মরশুমেও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও এ রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ইতিমধ্যেই বিহার এসআইআর এর প্রক্রিয়া শেষ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপি শুধু ত্রুটিমুক্ত ভোটার তালিকাই চাইছে না, দেশের অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসআইআর দরকার। আমরা চাই ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের মধ্যে দিয়ে নির্বাচন হোক, পশ্চিমবঙ্গে এসআইআর ঠিকভাবে হোক, সম্পূর্ণ হোক, এবং শুধু এটা আমরা নয়, পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন তাদের নিরাপত্তার স্বার্থে, ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের জনবিন্যাসের স্বার্থে, এবং সর্বোপরি আমাদের জাতীয় নিরাপত্তা যাতে কম্প্রোমাইজ না হয়ে যায় তার স্বার্থে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 23 বছরে ভোটার তালিকায় পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়। এসআইআর 2020 সঙ্গে যদি মেলাতে হয়, তাহলে 23 বছরে ভোটার তালিকায় পরিবর্তন তো হবেই। অন অ্যান অ্যাভারেজ একটা বছরে মৃত্যুর যে হার, ভোটার লিস্টে সে নাম বাদ যাবার কথা সে নাম রয়ে গেছে, মিলবে কি করে? এবং নতুন যাদের যুক্ত করার কথা, সেটা অন অ্যান অ্যাভারেজ 1.4% বছরে, মিলবে কেন? অমিলটাই তো হবার কথা। 2002 এর সঙ্গে 2022 এর সঙ্গে 2025 হতো, অনেক বেশি মিলতো।
এসআইআর এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও সিএ এর মাধ্যমে ফের তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন। ঠাকুরনগরে গতকাল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনে শান্তনু ঠাকুর এই মন্তব্য করে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সিএতে আবেদন করার অনুরোধ জানান। রাজ্যে এসআইআর হলে রোহিঙ্গা, বহিরাগত, মৃত ভোটার নিয়ে মোট 1 কোটি ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে শান্তনুবাবু দাবি করেন। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুজয় চক্রবর্তী। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে গত শনিবার তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তার দল তৃণমূল কংগ্রেসের নির্দেশে নয়, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত বলে সুজয়বাবু জানিয়েছেন। কয়েকদিন আগে প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরীর দলের নির্দেশে ইস্তফা দেন। উল্লেখ্য, 2018 থেকে হাওড়া পুরসভায় কোনো নির্বাচিত পুরবোর্ড নেই। হাওড়ায় পুর প্রশাসনের দায়িত্ব সামলানোর জন্য প্রশাসক মণ্ডলী বসায় রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 4 দিনের ছট পুজোর আজ তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্যে দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। পুণ্যার্থীরা আজ ঠেকুয়া, আখ, ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে গিয়ে নদীর তীরে বা জলাশয়ে সমবেত হবেন। সন্তান এবং পরিবারের সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করবেন তারা। ছট পুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। দীপাবলির পর এই উৎসবে একসঙ্গে বহু মানুষের সমাগম হয়। ছট পুজো নির্বিঘ্ন রাখতে কলকাতার বাজে কদমতলা ঘাট, তক্তাঘাট, দইঘাট, বাবুঘাট সহ সব বড় ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকেও গঙ্গার ঘাটগুলিতে পুজো দিতে আসা মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা রাখা হয়েছে। একটি প্রতিবেদন। ছট পুজোর আজ তৃতীয় দিন। সন্ধ্যায় নদী বা স্থানীয় জলাশয়ে পুণ্যার্থীরা সূর্য দেবতার উদ্দেশ্যে ফল ও নানা অর্ঘ্য নিবেদন করবেন। দুপুরের পর থেকেই সব ঘাটে ঘাটে শোভাযাত্রা সহ মানুষ আসতে শুরু করবেন দলে দলে। আজকের দিনটি সন্ধ্যা অর্ঘ্য বলে পরিচিত। এর আগে শনিবার ছিল নাহায়ে খায়ে এবং গতকাল ছিল খরনা। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবকে প্রকৃতি আর সমাজের মধ্যে গভীর ঐক্যের প্রতিচ্ছবি রূপে বর্ণনা করেন। छठ का महापर्व संस्कृति, प्रकृति और समाज के बीच की गहरी एकता का प्रतिबिंब है। छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है। ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है। বিহারের মানুষ, বর্তমানে খিদিরপুরের বাসিন্দা হরিশঙ্কর রায় বললেন, ছট প্রবীণ ও নবীনকে একত্রে সম্মান জানাতে শেখায়। আমরা কিন্তু সনাতনী সংস্কৃতির মধ্যে এটা একটা বিরাট বড় জিনিস আছে, যারা আমরা উঠতা হুয়া ও ডুবতা হুয়া দোনো আদমিকে সম্মান দিয়ে রাখি। আমরা ওইখানে ঘাটের মধ্যে মা স্নান করে উঠবে, স্নান করার পরে ছেলে ওই নিজের মায়ের কাপড়টাকে নিয়ে নিজের হাতের কাছে, তার ছেলে পুলে যারা বাচ্চা আছে তারা ওই জিনিসটা দেখে শিখছে কি আমাদের সংস্কৃতি কি আছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে কালীমূর্তি ভাঙচুরের প্রতিবাদে গতকাল বিকেলে স্থানীয় অক্ষয়নগর বাসন্তী ময়দান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল শেষে সেই সভা থেকে মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সুকান্তবাবু। কলকাতার উত্তর শহরতলির নাগেরবাজার থানা এলাকায় বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকার নামে এক যুবককে গায়ে জ্বালানি তেল ঢেলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ধৃত সুশান্ত দাসকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আরেক অভিযুক্ত সুমন ব্যানার্জিকে আজ আদালতে পেশ করা হবে। দার্জিলিং জেলার প্রধান নগর থানা এলাকা দার্জিলিং মোড়ে গত রাত 10টা নাগাদ 4টে কাঠের আসবাবপত্রের দোকানে আগুনে পুড়ে যায়। দমকলের 3টি গাড়ি গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। হতাহতের কোনো খবর নেই। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রেক্ষিতে আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। মৎস্যজীবীদের আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে গুজরাট আজ 3 উইকেটে 107 রান নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। দ্বিতীয় দিনের শেষে বাংলার প্রথম ইনিংসে গুজরাটের থেকে 172 রানে এগিয়ে যায়।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে যথাযথ মর্যাদায় তা উদযাপন করা হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকীও বিশেষ মর্যাদা সহকারে পালিত হবে। এসআইআর নিয়ে আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ সাংবাদিক বৈঠক ডেকেছে। বিজেপি বলেছে, রাজ্যে এসআইআর হবেই। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। তিনি গতকাল ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোটের 8ম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মান্থার আকার নিয়েছে। আগামীকাল স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা। 4 দিনের ছট পুজোর আজ তৃতীয় দিন। সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন পুণ্যার্থীরা। নাভি মুম্বাইয়ের মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। তিনি গতকাল ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। বিশ্বের মোট জনসংখ্যার 1/4 বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে। শুধুমাত্র ভৌগোলিক বেড়াজালি নয়, ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি। শ্রী মোদী বলেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। आसियान भारत की एक्ट ईस्ट पॉलिसी का मुख्य स्तंभ है। भारत सदैव आसियान सेंट्रलिटी और इंडो पैसिफिक पर आसियान के आउटलुक का पूर्ण समर्थन करता रहा है। अनिश्चितताओं के इस दौर में भी भारत आसियान कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप में सतत प्रगति हुई है और हमारी ये मजबूत साझेदारी वैश्विक स्थिरता और विकास का सशक्त आधार बनकर उभर रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে বিশেষ উদযাপনের কথা ঘোষণা করেছেন। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 127তম পর্বে প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম যেমন প্রতিটি ভারতবাসীর মনে আলোড়ন তোলে, তেমন 140 কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে। हमें वंदे मातरम के 150वें वर्ष को यादगार बनाना है। मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गौरवगान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें। आप मुझे अपने सुझाव #वंदे मातरम 150 के साथ जरूर भेजिए। मुझे आपके सुझावों का इंतजार रहेगा। সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন এবং এক পেড় মা কে নামের মতো উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। 127তম মন কি বাতে প্রধানমন্ত্রী ম্যানগ্রোভের গুরুত্বের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, নোনা জল ও স্যাঁতস্যাঁতে এলাকায় গড়ে ওঠা এই ধরনের গাছ সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালয়েশিয়ার কুয়ালালামপুরে 20তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার লক্ষ্যে ও সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি সফল আসিয়ান সম্মেলন আয়োজনের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বর্তমান বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোটের 8ম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। 4 দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের 124টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 40 জনেরও বেশি মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। এই অধিবেশনের মূল লক্ষ্য হল বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে সৌরশক্তির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি, এই বিষয়ে অংশীদারিত্বকে আরও দৃঢ় করা এবং উজ্জ্বল ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়া। ভারত লক্ষ্যমাত্রার 5 বছর আগেই অজীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের 50% লক্ষ্যমাত্রা পূরণ করেছে।
ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 আজ মুম্বাইতে শুরু হচ্ছে। 5 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সমুদ্র অর্থনীতি, স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার জন্য আজ নতুন দিল্লিতে বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও নির্বাচনমুখী রাজ্যগুলিতে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ইতোমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনগুলিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম এবং সম্প্রচারকারী সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের 48 ঘণ্টার সাইলেন্স পিরিয়ড বা নীরবতা পর্বে কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু প্রচার করা যাবে না। টেলিভিশন, রেডিও এবং কেবল নেটওয়ার্কগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে যে এই সময় তাদের প্রচারিত কোনো অনুষ্ঠান যাতে ভোটারদের প্রভাবিত করার মতো না হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমেনির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। দুদিনের সফরে উপরাষ্ট্রপতি সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগোলামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তিনি স্মরণ করেন। এছাড়াও উপরাষ্ট্রপতি সেসেলসে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, সেসেলস ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। PM Modi ji's vision of mutual and holistic advancement for security and growth across regions, Mahasagar, reflects our shared commitment to a free, open and secure Indian Ocean. Seychelles is a vital partner in India's vision, Mahasagar. খবর শুনছেন আকাশবাণী থেকে। সামুদ্রিক ঘূর্ণিঝড় মোন্থা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। গতরাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতিগভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেটি পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী তা বিশাখাপত্তনম থেকে 740 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে 860 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আগামীকাল সকালের মধ্যে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যের মধ্যে অন্ধ্র উপকূলের মাছলিপট্টনম এবং কলিঙ্গপট্টনমের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। ওড়িশার রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঘূর্ণিঝড় মোন্থার মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, দক্ষিণ ওড়িশার 8টি জেলা মালকানগিরি, কোরাপুট, রায়গড়, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কালাহান্ডি এবং নবরঙ্গপুর সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 4 দিনব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধান দিন, যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত। আজ সন্ধ্যা অর্ঘ্য অষ্টগামী সূর্যকে উৎসর্গ করা হবে। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্য দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে বহু মানুষ এই উৎসবে মেতে উঠেছেন। ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল 5 বছর পর ফের শুরু হয়েছে। গতকাল রাত 10:07 কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি এয়ারবাস A320 গুয়াংজু বায়ুইন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটিতে 176 জন যাত্রী ছিলেন। নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে একদিনের বিশ্বকাপ ম্যাচটি গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 9 উইকেটে 119 রান করে। দফায় দফায় বৃষ্টির কারণে খেলা 27 ওভারে নামিয়ে আনা হয়। জয়ের জন্য 120 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের মেয়েরা 8 ওভার 4 বলে বিনা উইকেটে 57 রান করার পর আবার বৃষ্টি শুরু হলে খেলা পরিত্যক্ত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বে ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025-এর উদ্বোধন করবেন। খবর শেষ হলে